হুগলি জেলার আরামবাগের কাছে ছোট্ট একটি গ্রাম ডিহি বহেরা। আর সেই গ্রামের বুকে রয়েছে রহস্যময় এক দিঘি, রঞ্জিত রায়ের দিঘি। কথিত আছে বহু বছর আগে এখানকার জমিদার ছিলেন রঞ্জিত রায়। লোককথা বলে একদিন দেবী পার্বতী স্বপ্নে এসে তাকে আশীর্বাদ দেন তিনি তার কন্যা হয়ে জন্ম নেবেন, কিন্তু ছিল একটি শর্ত, কখনো যেন তাকে চলে যেতে বলা না হয়। সময় কেটে যায়, মেয়েটি বড় হয়ে ওঠে। একদিন মেলায় যাওয়ার জন্য বাবার কাছে বায়না করে। বিরক্ত হয়ে রঞ্জিত রায় বলে ফেলেন, যাও চলে যাও। এরপর সেই মেয়েটি আর ফিরে আসেনি। শুধু দিঘির জলে নাকি দেখা গিয়েছিল শাখা পড়া একটি হাত। সেই দিন থেকেই এই দিঘির পাড়ে শুরু হয় এক মেলা, যা আজও পরিচিত আরামবাগের দিঘির মেলা নামে। প্রতি বছর চৈত্র সংক্রান্তির সময় এই মেলার ভিড় জমায় হাজার হাজার মানুষ। ইতিহাস, লোককথা আর গ্রাম বাংলার ঐতিহ্য সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য লোক উৎসব। আমার নাম ডক্টর তুহিন কান্তি চক্রবর্তী। আমি শিক্ষকতা করি এবং ধর্মীয় পৌরোহিত্য কাজও করি। আমার বাড়ি এই ডিহি বেড়াতেই, এই দিঘির মেলার এই পাশেই। কথিত আছে রাজা রণজিৎ রায় এই এলাকার ছিলেন একজন জমিদার মানুষ। তার কোনো সন্তান ছিল না। থেকে 3 কিলোমিটার দূরেই বিশালক্ষী মা আছে। বিশালক্ষী মায়ের কাছে তিনি অঝর নয়নে কেঁদেছিলেন, মা আমি অপুত্রক, আমার যেন একটি সন্তান হয়। তখন মা বিশালক্ষীর স্বপ্নাদেশে তার ঘরেতে মানস কন্যা রূপে একটি কন্যা সন্তান পাবে। পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক কাহিনী কথিত। সেই ছোট্ট মেয়েটি যখন রাজা রণজিৎ রায়ের বাড়িতে আবির্ভূতা হলেন, একটা আকাশবাণী হয়েছিল যে আমি যাই, এই কথাটা আমি যাই, আমি চলে যাব, এই কথাটা বলার সাথে সাথে এই যা যা বললে তারপর আমি আর থাকবো না। বিষয়টাকে কেন্দ্র করে ওই মেয়ে আস্তে আস্তে বড় হয়। বা আমি শাখা পরব, আমি পলা পরব, আমি সাজবো, এইরকম বারবার বলাতে বিরক্ত হয়ে যা যা যেখানে যাবি যা বলতেই সেই দৈববাণী যেটা ছিল এটা হচ্ছে সেই সৃষ্টি কাহিনী। দেবী শক্তি মহামায়া মাতৃরূপে কন্যারূপে আবির্ভূতা হয়েছিলেন। তারপরে ওই গড়বাড়ি থেকে, এটা ডিহি বায়রা মৌজা, গড়বাড়ি থেকে ডিহি বায়রা এই রাস্তা ধরে ধরে এসে এখানে একজন শাখারি, কথিত আছে উনি মহাদেব রূপে আবির্ভূতা হয়েছিলেন। শাখারির কাছে বলল যে আমাকে শাখা পরিয়ে দাও। এবার শাখা পরানোর পর বলল পয়সা, বললো পয়সা আমার বাবার কাছে, আমার বাবা রাজা রণজিৎ রায়, বাবার একটা কুলুঙ্গি আছে, সে কুলুঙ্গিতে পয়সা আছে, বাবাকে গিয়ে বললি তুমি দিয়ে দেবে। এইবার তাকে পরিয়ে দিয়েছে। পরিয়ে দেওয়ার পর শাখারি পয়সা আনতে গেছে। তারপরে রাজা রণজিৎ রায়ের কাছে বলতেই সে তো ছুটে এসেছে। তখন এই যে জায়গাটায় আমরা এখন কথা বলছি, ওই রাজা রণজিৎ রায় এসে অঝোর নয়নে কাঁদতে থাকে, মা তুই কেমন শাখা পড়েছিস, পলা পড়েছিস, তুই আমাকে একবার দেখা মা, আমাকে একবার দেখা মা। সেই দিনটা ছিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি আমবারুণী। এই যে দুর্গা মায়ের মন্দির নির্মাণ হয়েছে তখন একটি ছোট্ট মন্দির ছিল। আজকে সব প্রযুক্তির উন্নতি, এখন সব রাস্তাঘাট সব কিছু ঢালাই, পাকা পিচ, মন্দির সব সংস্কার হয়েছে। দিঘিও নোংরা ময়লা ছিল, সংস্কার হয়েছে। অঝর নয়নে কাঁদতে কাঁদতে মা এরকম করে ওই পাড় থেকে রাজা রণজিৎ রায়কে দেখিয়েছিলেন। তারপরেই মা ওই জলের মধ্যেই থেমে যায়। সব থেকে বড় কথা, এটা কিন্তু এখনও সত্যি কথা, আমরা দেশবাসী, আমরা এই এলাকার লোক জানি, দিঘিতে একটি মন্দির আছে এই জলের নিচে। এই জলের নিচে একটি মন্দির আছে, এই জলের নিচে মন্দির আছে। আপনি লক্ষ্য করে দেখুন, চার পাশেতে সব বুঝে যাবে, কিন্তু মাঝখানে কিন্তু বুঝবে না, চতুর্ভুজ চিহ্নের মতো দেখা যাচ্ছে। এবং একবার ত্রিশূল বেরিয়ে গিয়েছিল। সে ত্রিশূল বেরোনোর পর এই দিঘির পাড়ের এই রাজা রণজিৎ রায় যে পুরোহিত ধর্মদাস ঠাকুর পাড়েতে বলিদান করে মা দুর্গার পুজো হয়েছিল। সেই বর্ষণ হওয়ার পর সেই যে ত্রিশূল ডুবেছে, আর ত্রিশূল বেরোয়নি। এবং এই দিঘিতে আগে সব বাসন কোসন সব মায়ের কাছে বললে সব বাসন কোসন পাওয়া যেত। এবং এখানে এখনও ওই বারুণীর দিনে
গঙ্গার সঙ্গে যোগ আছে, এখনও এখানে জোয়ার ভাটা হয়। এবং মধুকৃষ্ণা ত্রয়োদশী আমবারণীতে স্নান করার যে যাত্রাটা পাঁজিতে যেটা আছে, তা এইখানে সেই বারণীর যে স্নান, সেই বারণীর স্নানটা এখানে আজও 6খানা 7খানা জেলার লোক এসে স্নান করে যায়। তারপর থেকে মেলাটা হতো আজ 2 দিন, তারপরে আস্তে আস্তে এখন সেই মেলাটা শুরু হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী থেকে, কিন্তু শেষ হয় প্রায় 1 মাস মতো মেলাটা চলে। এবং সারিবদ্ধভাবে এখানে একটা সিস্টেম আছে, যেখানে পাখি বিক্রি হয়, ভালো ভালো পাখি, সেখানে পাখির একটা কাউন্টার, ঝাঁটা জুতোর একটা কাউন্টার, তারপরে কামারশাল, কোদাল কুরুল কাটারি তার একটা কাউন্টার, স্টেশনারি তার একটা কাউন্টার। এখন ভলেন্টিয়ার দিয়ে, আগে যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ ছিল, এখন সেই পরিবেশটাকে রক্ষা করার জন্য স্থানীয় ক্লাবের স্বেচ্ছাসেবক দিয়ে এখানে মেলাটাকে নিয়ন্ত্রণ করা হয়। এবং থানা থেকে পারমিশন করে রায়েরা তারা এই মেলাটাকে সুন্দরভাবে, ইয়াং জেনারেশনের সব মানুষরা তারা প্রতিনিয়ত এই মেলাটাকে, আমাদের হুগলি জেলার একটা ঐতিহ্যবাহী মেলা, আজও এটা এখনও পর্যন্ত বহন করে চলেছে। এখনও পর্যন্ত প্রিয় মেলা ছাত্রছাত্রী, মাস্টারমশাই, দিঘির মেলা সবাই লেখে। আর এই যে মায়ের মন্দির দেখছেন, এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থেকে এই যে হরে কৃষ্ণ উদয়াস্ত যে নাম, এই নাম কন্টিনিউ চলে যতক্ষণ পর্যন্ত মেলা চলবে। আচ্ছা, যদি একবার বলা হয় যে মায়ের এখানে অবস্থানটা কেমন, সঙ্গে সঙ্গে এক নজরে সবাই বলবে মা এখানে প্রত্যক্ষভাবে অবস্থান করে আছেন। এই এলাকার সমস্ত মানুষ আজকে যে সমস্ত যারা এই মেলা প্রাঙ্গণের সঙ্গে থাকে, তারা আনন্দ ঘন চিত্তে থাকে। এবং মেলাতে বহু দূর দিগন্ত থেকে, সবং মেদিনীপুর জেলা থেকে মাদুর আসে, সেই মাদুরের কাউন্টার থেকে আরম্ভ করে বহু আজকে ব্যবসাদার আজকে এই মেলায় মায়ের কাছে এসে প্রচুর লাভ করে যায়। প্রতি বছর ফাউল ওয়েদার থাকে, কিন্তু দিঘির মেলায় যতই জল বৃষ্টি, যতই মানে যাই হোক না কেন, যখন এরা আসে আর যখন যায়, মা এদের দুহাত ভরে এদের সংসারের ছেলে মেয়েদের যে অন্যের সংস্থানের জন্য যে কৃপা বর্ষণ, অর্থ বর্ষণ, মায়ের আশীর্বাদ নিয়ে যায়। প্রত্যেকটা দোকানদার প্রতিদিন মায়ের কাছে পূজা দেয়, স্নান জল খায়, মাকে ধূপ দেখায়। মা এখানে জীবন্ত। মাকে দেখতে হলে অন্তর আত্মা দিয়ে, আত্ম উপলব্ধি দিয়ে তাকে দেখতে হবে। এটা হলো মূল বিষয়। কাকা এখন কি করছো? পাঁপড়, সমস্ত ধরনের পাঁপড় রয়েছে। আমরা মায়াপুরে হাটে বসি, ওইখানে খুচরো পাইকারি সবই দিই, হলুদ লঙ্কা জিরে, ওইখানে বিয়ে বাড়িও মাল পাওয়া যায়। আর আপনার দিঘি মেলাও আমরা বাবা কাকারা করে এসছে, আমরা করছি, আমাদের খুব ভালো লাগে এই ব্যবসা করতে। আর এই ব্যবসা আমরা ছাড়তে পারি না, দাম বিক্রি হোক চাই না হোক, আমরা এই ব্যবসা করেই আসি। এইটা আমার বাবা কাকা আমল থেকেই আসছি, বুঝলে। আর খুবই ভালো লাগে এই ব্যবসাটা করতে। নাম্বার নাও 7001596411 বাপ্পা সাউ। আর এদিকে রয়েছে বস্তা সমেত, যারা পাইকারি নিতে চাও বা খুচরো নিতে চাও তাদের জন্য এদিকে স্টল করেছে। অনেক কিছু রকমারি মশলা রয়েছে। এটাই বসেছে অনেক রকমের খাবারের দোকান, ভেলপুরির দোকান, চপের দোকান, এদিকে মিষ্টির দোকান রয়েছে। প্রীতমকে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি কিছু রিলস শ্যুটের জন্য। এদিকটা দিয়েও বসেছে, এবারে বেশি খাবারের দোকান বসেছে, বুঝলি। আর মন্দিরটা রয়েছে ওই দিকে, আমরা ওই দিকটা দিয়েই যাব। আর এই পাশে বসেছে আচারের দোকান। তোমরাও চলে আসো দিঘির মেলা ঘুরতে। আজ নিয়ে এই 2 দিন হচ্ছে, আর এখন ঠিকঠাক করে মেলা জমে উঠেনে, 3-4 দিন পর থেকে জমে উঠবে। দিকটা দিয়েও রয়েছে দোকান, এদিকেও অনেকগুলো পাখির দোকান রয়েছে। দিঘির মেলা আগে পাখি বিক্রি প্রচুর হতো। এখানে বাঁশের বাতা দিয়ে অনেক কিছু জিনিস তৈরি হচ্ছে। আর এখানে অনেক রকমের পাখি আছে প্রতি বছর। তোমরা যারা পাখি নিতে চাও তারা আসতে পারো। এখানে পাখি আছে, খরগোশ আছে। আমি সব পাখির নাম যেহেতু জানি না তাই বলতে পারলাম না তোমাদেরকে। এদিকটায় রয়েছে, এদিকটায় রয়েছে।
মামা খরগোশ কত করে? ছোট ছোট 650 জোড়া না সিঙ্গেল? জোড়া। আর এখানে পায়রা রয়েছে, এই পায়রাটা কত সুন্দর দেখতে, দারুণ দেখতে, প্রচুর দাম। এগুলো হচ্ছে সাদা পায়রা। আমার সাদা পায়রা কত দাম? এই পায়রাগুলোর দাম রয়েছে 1200 টাকা জোড়া। অবশ্য প্রচুর পাখি রয়েছে। এদিকে এই দোকান বসছে, এখনো পুরোপুরি দোকান বসে না, মানে পাড়ের এই পুকুর পাড়েরই সাইডে দোকানগুলো বসছে। এদিকেটায় মনে হয় মাছ চাষ হচ্ছে এখন। আর এখানে অনেক শাখা পোলার দোকান বসেছে, যেটার জন্য এই মেলাটা বিখ্যাত। শুধু দোকানপাট না, মেলা, আসল মেলা হয়েছিল এই শাখা পোলার জন্য। এই মেলাতেও দেখা হয়েছে ভাগনার সাথে। ভাগনা, হাতটা একটু মিলিয়ে দাও। ঠিক আছে তো? কবে এসছিস? ঠিক আছে, ভালো আছো? বিকেলের দিকে এসছিলুম না, চপ খাবনি। ওই দোকানে তো খাচ্ছি প্রতিদিন। না, আসবো না, বেরিয়ে যাচ্ছি।